আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প। গল্পের নাম হে পৃথিবী। শুনতে থাকুন আজকের গল্প হে পৃথিবী। দুরন্ত গতি চলন্ত মেলট্রেনের জানলার ফ্রেমে আটা ছবিখানা একবার বিদ্যুৎ ঝলকের মতো ঝলসে উঠে চৌকিতে দৃষ্টির সীমানা পার হয়ে মাইলের ব্যবধান রচনা করল। তবু শূন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল প্রভাংশু অনেকক্ষণ, বিমূঢ় বিহবল দৃষ্টিতে সেই নিশ্চিহ্ন শূন্যতার দিকে তাকিয়ে। কিন্তু তাই কি সম্ভব? যা অসম্ভবের চেয়েও অসম্ভব, তাকে অভ্রান্ত ভেবে ফেলতে হবে শুধু ওই চকিত ছায়াটুকু সম্বল করে। নিজের চোখে এতটা সম্মান দিতে পারল না প্রভাংশু। না, এতটা আস্থা রাখা চলে না চোখের উপর। নিজের চোখ হলেও চোখ কত রকমই প্রতারিত হতে পারে। অতএব কিছুতেই না, এ প্রভাংশুর চোখের ভ্রম। কিন্তু ওই বাত একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের অদ্ভুত সাদৃশ্যের নমুনা। বারবার এই মন্ত্র জপ করল প্রভাংশু। তারপর মনের সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে বেশ একটু দৃঢ় পদক্ষেপে নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেল। ছোট স্টেশনের প্ল্যাটফর্ম। এখানে মেল ট্রেন থামে না, এখানে অন্য কাজ। রেলওয়ে ইঞ্জিনিয়ার প্রভাংশু রায় কদিনের জন্য ট্যুরে এসেছে ইন্সপেকশনে। এমন 12 মাসই আসতে হয় নিজের কর্মকেন্দ্র ছেড়ে ছেড়ে। 2-4 দিন থেকে 10-12 দিন পর্যন্ত চালিয়ে নিতে হয় একটি চাকর, একটি সুটকেস আর একটি হোলডল সম্বল করে। এবারে 11 দিন হয়ে গেছে। তবু মনে হচ্ছে আরো দিন 4 আগে কাজ মিটবে না। এবারে শ্রীলতার জন্য যেন একটু বেশি রকম মন কেমন করছে। আসবার সময় শ্রীলতা বলেছিল, তোমার যে বিয়ে করবার কি দরকার ছিল সে রহস্য আমার অবদ্ধ। ওই সুখদেবটাকে নিয়েই তো তোমার জীবন কেটে যেতে পারত। স্ত্রীর চাইতে অনেক বেশি সেবা যত্নও করতে পারে তোমাকে। হ্যাঁ, একটু বেশি বেশি শুকনো দেখিয়েছিল শ্রীলতার মুখটা। চোখের দৃষ্টিতে কেমন যেন অসহায়তা। মনে মনে একটু বুদ্ধিমানের হাসি হাসল প্রভাংশু। ওই জন্যেই মন দুর্বল হয়ে পড়লে চোখও অনেক ভুলটুল দেখে। শ্রীলতা তার মনটা দুর্বল করে রেখেছে। ছেলেবেলার কথা মনে পড়ল। ওর দাদা হিমাংশু একবার পরীক্ষায় ফেল করেছিল। পরের বছর ফের পরীক্ষা প্রস্তুতির সময় অনবরত ভূত দেখতে লাগলো। সন্ধে রাতে জেগে দেখে ভূত, আর গভীর রাতে ঘুমের মধ্যে দেখে পরলোকগত আত্মীয়দের স্বপ্ন। সেই দেখার ঝোঁকে প্রভাংশুকে শুদ্ধ পাগল করতে বসেছিল। তবু সেবার বোধ করি প্রভাংশুর বকুনির জোরে পরীক্ষাটা দিয়েছিল হিমাংশু, আর আশ্চর্যের কথা পাশও করে ফেলেছিল। কিন্তু আসল আশ্চর্য, এই পরীক্ষার ফল প্রকাশ হবার পর থেকেই অজান্তেই কখন হিমাংশুর সেই ভূত দেখা রোগ সেরে গেল। এরকম হয়, মন দুর্বল থাকলে এরকম হয়। কথাটা বেশ জোর দিয়ে ভেবে নিল প্রভাংশু, যেন নিজেকে সমস্ত বিভ্রান্তি থেকে মুক্ত করে নিল এই নিশ্চিন্ত যুক্তির জোরে। জানলার ফ্রেমে আটা ওই ছবি যতই পরিষ্কার হোক, যতই নির্ভুল মনে হোক, তবু ও একেবারেই ভুল। বড় বিশ্রী রকমের কাজে আটকে পড়তে হয়েছে এবারে। ইন্সপেকশনে এসে বড় রকমের একটা চুরি ধরা পড়ে গেছে। অবশ্যই রেল কোম্পানির উপরে চুরির হামলা এই প্রথম নয়। সর্বত্রই তো চুরির চাষ চলছে। যত লোভী আর অসাধু লোকেরাই কি চাই এখানে এসে জোটে। প্রভাংশু ভাবল, রেল কোম্পানির চাকরি করতে এসে পৃথিবীটাকে খুব চিনে ফেললাম। কিন্তু সে যাই হোক, চুরিটার একটা ফয়সালা না করে তো এখান থেকে ফেরা চলবে না।
স্টেশনের কাছেই ডাকবাংলো আছে, 3-3 জন্য আস্তানা কাটতে হবে সেখানে। সুখদেবকে সেই নির্দেশ দেবার জন্যেই পা চালিয়ে এগোচ্ছিল প্রভাংশু। দেখল সুখদেবই ছুটে আসছে উদ্ভ্রান্তের মতো। বাবুকে দেখেই থমকে দাঁড়িয়ে প্রায় রুদ্ধ কণ্ঠে বলল, এই মাত্র একটা মেলগাড়ি বেরিয়ে গেল, দেখলেন বাবু? প্রভাংশু চমকে উঠল। তারপরই সুখদেবকে ঠান্ডা জল করে দিয়ে তাচ্ছিলে সুরে বলল, হ্যাঁ গেল তো, দেখলাম তো। সুখদেব কিন্তু অদম্য উদ্বেগেই বলে, গাড়িতে একটা আশ্চর্য জিনিস দেখলাম বাবু। একখানা 3rd ক্লাস কামরায় জানলায় মুখ বাড়িয়ে বসে মা। মুখটা ধড়াস করে উঠল প্রভাংশুর। দুজোড়া চোখ কি ভুল দেখল? তবে কি স্বপ্ন, ভ্রান্তি, মায়া, মতিভ্রম বলে উড়িয়ে দেওয়া চলবে না। কিন্তু জগতে হঠাৎ এমন কি দৈবতুর বিপাক ঘটতে পারে যে 3rd ক্লাস ট্রেনে চড়ে বাংলাদেশের উল্টো দিকে ছুটতে হবে শ্রীলতাকে? অথচ কিছুতেই কেন সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না? সন্দেহটা একটা হিমশীতল অনুভূতির মতো বুকের মধ্যে একটা অজানা আতঙ্কের ছায়া ফেলেছে। তবু আত্মস্থ থাকাই বিধেয়। তাই 3rd ক্লাসটার উপরই জোর দিতে হয়। বিরক্ত স্বরে ধমক দিয়ে বলতে হয়, দিন দুপুরেই গাঁজা টাজা খেয়েছিস নাকি? 3rd ক্লাস ট্রেনে জানলায় দেখবার জন্য আর লোক পেলি না? সুখদেব থতমত খেয়ে মাথা চুলকে বলে, আগে বাবু, মনে হলো অবিকল। মাথাটা বিকল হয়ে গেলে অমন অনেক অবিকল দেখা যায়, বুঝলি? নে শোন, এখানে এখন থাকতে হবে 2-3 দিন। তুই বরং ডাক বাংলোটা গিয়ে দেখ। সুখদেব মরিয়া হয়ে বলে ফেলে, খুব কি জরুরি কাজ বাবু? কেন? তার মানে? আগে বলছিলাম কি, অনেকদিন তো বেরিয়ে আসা হয়েছে, এবার একবার বাড়িটা ঘুরে এলে হতো না? ওহ, আবার সেই সন্দেহ। কেন যা অসম্ভব তাকে সম্ভব ভাবছেও? কোন দুঃসাহসে? প্রভাংশু ফের ধমকে ওঠে, সরকারি চাকরিটা কিন্তু মামার বাড়ির আবদার নয়। সুখদেব। কথাটা উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে আর একবার মনে পড়ল। মনে চমকালো প্রভাংশু। ঠিক এই কথাটাই না সম্প্রতি কবে যেন উচ্চারণ করেছিল সে। হ্যাঁ, বাড়ি থেকে বেরোবার আগের রাত্রে শ্রীলতাকে বলেছিল। অবশ্যই ধমকে নয়, এসে। শ্রীলতা বলেছিল, আমার কথা রাখতে জীবনে একবারের জন্য তোমার এই ট্যুরে যাওয়া বন্ধ করতে পারো না? প্রভাংশু হেসে বলেছিল, সরকারি চাকরি তো আর মামার বাড়ির আবদার নয়। মোটো যেন নিভে গিয়েছিল শ্রীলতা। তারপর একটু চুপ করে থেকে বলেছিল, আর এমন যদি হয়, ফিরে এসে আমাকে দেখতে না পেলে? মুখটা একটু ছ্যাঁত করে ওঠেনি তা নয়, তবু প্রভাংশু স্বভাবগত পরিহাস প্রবণতায় বলেছিল, তাহলে চটপট আরো সুন্দরী দেখে পাত্রী খুঁজে বিয়ে করে ফেলব। শ্রীলতা অহংকারের সুরে বলেছিল, আমার চেয়ে সুন্দরী অত সহজ নয়। তারপর কোন প্রসঙ্গ এসে পড়েছিল মনে নেই, কিন্তু তাই বলে এমন মনে করবারও হেতু নেই যে শুধু প্রভাংশুকে একটু জব্দ করবার জন্যে এমন বাড়াবাড়ি কিছু একটা করে বসতে পারে শ্রীলতা। জানলার ফ্রেমে আঁটা ছবি সম্পূর্ণই চোখের ভ্রম, প্রভাংশুরও সুখদেবেরও। একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের অদ্ভুত সাদৃশ্যের একটা উদাহরণ এটা। শ্রীলতার নিজের কোনো বোন নেই, কিন্তু মামাতো পিসুতো, জ্যাঠাতো তো
রক্তকণিকার বিচরণ সীমা যে কত বিস্তীর্ণ ক্ষেত্র জুড়ে সে তো আর আজকের যুগে অজানা নয়। কবে যেন একখানা উপন্যাসে পড়েছিল না, একটি নিরীহ বাঙালির ছেলে শুধু চেহারার অদ্ভুত সাদৃশ্যের অপরাধে মধ্যপ্রদেশে না কোথায় একটা রাজ পরিবারে বন্দী হয়ে থাকতে হয়েছিল, নিরুদ্দিষ্ট যুবরাজ বলে। না, নামটা মনে পড়ছে না, গল্পটা আবছা মনে পড়ছে। ওরকম হয়। উফ, চলতে চলতে একটা হোঁচট খেল প্রভাংশু। সামনে কতগুলো পাথর জড়ো করা রয়েছে। 3 দিনের কাজ কেমন করে যেন একদিনে মিটে গেল। পরদিন বাইরে থেকে ঘুরে এসে প্রভাংশু হুকুম দিল, এই সুখদেব, তো সংসার তোল, আজই ফিরব। তাই চলুন বাবু, তাই চলুন। সুখদেব সাগ্রহে বলে, কাল থেকে আমার মনটা খারাপ হয়ে আছে। কেন, কি আবার তোর হলো মনে? সুখদেব সামনে নিয়ে বলে, না ইয়ে, কাল সেই শুধু শুধু হোঁচট খেলেন। শুধু শুধু কি রে, পাথর ছিল না? আগে তা ইয়ে ছিল বটে, কিন্তু কত বড় পাথর যে বিধাতা পুরুষ জড়ো করে রেখেছিলেন প্রভাংশুর স্বচ্ছন্দ জীবনের পথে, সেই কথা কি সত্যি একবারও ভেবেছিল প্রভাংশু? পথে না মাথার উপর? বাড়ি ফিরতেই যেটা ভয়ঙ্কর সংবাদের মূর্তিতে মাথায় পড়ল, একেবারে অভাবিত, একেবারে কল্পনার অতীত। সুখদেব পাগলের মতো মাথা ঘুরছে। ও বাবু, ও বাবু, এই ভয়ই আমার করছিল। মরণকালে আপনার জনের সঙ্গে দেখা না হলে মানুষ পৃথিবী ছেড়ে যাওয়ার সময় আপনার জন যেখানেই থাকুক চৌকিতের মতন একবার দেখা দিয়ে যায়। অমনি ধারা আমার দিদি দিয়েছিল আমার মাকে। শ্বশুরবাড়িতে নির্যাতন হয়ে মরেছিল দিদি, দেখা দিয়ে বলেছিল, মা চললাম। ও বাবু, মাকে এসে আর দেখতে পাবো না তো ভাবিনি বাবু। বাড়িতে যে দাই চাকর আর রান্নার লোকটা ছিল তারাও বাবুকে দেখে অমনি করে মাথা কোটাকুটি করছে। আপনাকে আপনাকে মুখ আমরা কেমন করে দেখাবো বাবু? তেপান্তরের মাঠের মধ্যে কোয়ার্টার্স, বড় চাকরির মর্যাদা, 5 জনের ছোঁয়াচ বাঁচানো দূরত্ব। 1 একর জমি জুড়ে তো শুধু বাড়ির কম্পাউন্ডের বাগান। তাছাড়া কতদিনই বা বদলি হয়ে এসেছে এখানে। প্রতিবেশী বলে তো এখনো কিছু হয়নি। কিন্তু ডাক্তারের কোয়ার্টার্স তো সবচেয়ে নিকটবর্তী। মাথায় পড়া পাথরটা শুভাংশুকেও পাথর বানিয়ে দিয়েছে। ওর আকুলতাও নেই, হাহাকারও নেই। অনেকক্ষণ পরে শুধু শুকনো গলায় কাকে যেন জিজ্ঞেস করেছে, ডাক্তারকে ডাকা হয়নি? হয়েছিল বাবু, ডাক্তারবাবুই তো আগাগোড়া। উনি না থাকলে যে কি করতাম আমরা। যা করেছে এর বেশি খারাপ আর কি হতে পারত? লাশ পৌঁছত, এই তো। আমাকে খবর দিসনি কেন হতভাগা রাস্কেল? এতক্ষণ পরে হঠাৎ ফেটে পড়ে প্রভাংশু। আপনি আপনি কোথায় কোথায় ঘুরছেন কেমন করে জানবো বাবু? চাকরটা আর একবার হাউমাউ করে কেঁদে ওঠে। তোর ডাক্তারের খেয়াল হয়নি? হঠাৎ এভাবে কেউ মারা গেলে পাড়ার লোককেও খবর দিতে হয়। পাড়ার লোক কোথায় বাবু? বিকেলবেলা এই কাণ্ড ঘটে গেল। সামনেই গভীর রাত্রির, আর তেমনই কি বৃষ্টি আরম্ভ হলো। এই 3 দিন পরে তো আজ একটু ছেড়েছে। বৃষ্টির বিরাম নেই, বিশ্রাম নেই। কেমন করে যে আমরা। নাইটা রাঁধুনিটা আর চাকরটা মিলে অতঃপর এমন চিৎকার জুড়ে দেয় যে প্রভাংশুকে বাধ্য হয়েই বাইরে বেরিয়ে যেতে হয়। ওরা ওদের শোকের দুঃসহনীয়তা প্রমাণ করে ছাড়বেই। হয়েছিল কি?
এইটুকু আবিষ্কার করতেই তো এই 2-3 ঘন্টা কাটল। কি হয়েছিল তারা জানে না, শুধু মাকে অজ্ঞান হয়ে ঘুমোতে দেখেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। হাজার ডাকাডাকিতেও সাড়া না পেয়ে ছুটে গিয়ে ডাক্তারবাবুকে ডেকে এনেছিল। তিনি এসে দেখেই বাগানের পিছন দিকটার বেড়া ডিঙিয়ে গেল ডাক্তারের কোয়ার্টার্সে। তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু পৌঁছলেই বাকি। যে মানুষ 2 মাসের ছুটি নিয়ে আজই সকালের গাড়িতে কলকাতা চলে গেছে, তার কাছ থেকে সঠিক সংবাদ পাবার উপায় আর রইল কোথায়? কলকাতার ঠিকানা সে কথা বাড়ির একটা উজবুক চাকর আর বলবে কি করে? হ্যাঁ, ওই একটাই চাকর। ফ্যামিলি বলে তো কিছু ছিল না ডাক্তারের। অবিবাহিত মানুষ, খাওয়া দাওয়া নিতান্ত সংক্ষিপ্ত। কিন্তু ফ্যামিলি থাকা কাকে বলে? সংসার, স্ত্রী। প্রভাংশুরও তো সংসার ছিল, স্ত্রী ছিল। হঠাৎ হঠাৎ কি অদ্ভুত ভাবে সেসব নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু না থাকলে কি হয়? 5 বছর আগেও তো ছিল না। জীবনটাকে 5 বছর পিছিয়ে দিলেই তো হলো। অনেকক্ষণ পরে মায়েরি ঢুকে শুনল রাঁধুনিটা তখনও কেঁদে কেঁদে বিশদভাবে সুখদেবকে বোঝাচ্ছে। কত স্বাভাবিক ছিল শ্রীলতা। বেলা 12টা পর্যন্ত কেমন তারিফ করে করে খেয়েছে তার রান্না করা ডিমের তরকারি আর ভাত। ওদের কান্নাটাকে এক ধমকে চুপ করিয়ে দেবার প্রবল ইচ্ছেটাকে থামিয়ে দিয়ে ঘরে ঢুকে গেল প্রভাংশু। দেখতে হবে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মধ্যেও কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা। না না, জানলার প্রেমে আটা সেই চকিতের ছবিখানা কিছুতেই ঝাপসা হয়ে যাচ্ছে না। ওদের এত চিৎকারেও না। সুখদেবের উড়িষ্যাবাসিনী দিদির প্রত্যক্ষ উদাহরণের নিশ্চিত প্রত্যয় নয়, বাড়ির লোকগুলোর নিশ্চিত বর্ণনায় নয়। মানুষ 2 কারণে গল্প বানাতে পারে, ভয় পেয়ে আর ঘুষকে। আর বানানো গল্প তো সত্যের চাইতেও জোরালো হবেই। কিন্তু পৃথিবী কি একবারের জন্যও পুরনো পথে পাক খেতে পারে না? একটা মানুষ বুক ফাটিয়ে ফেললেও না। প্রভাংশু তো আর কিছু চায় না, শুধু মেল ট্রেনখানা যখন সেই ছোট্ট স্টেশনটাকে কি আর না করে ছুটে বেরিয়ে যাবে, সেই লহমার সময়টুকু অন্যদিকে তাকিয়ে থাকতে চায়। হয়তো আকাশের দিকে, হয়তো সামনের ওই গাছটার দিকে, নয়তো অদূরে ঢালা পাথুরে পাথুরে খোয়াগুলোর দিকে, শুধু গাড়ির জানলার দিকে নয়। হে পৃথিবী, তা যদি তুমি পারতে, তাহলে অবিনশ্বর থাকতো তোমার সকালের রোদের রূপ রং, তোমার গোধূলির সোনা, তোমার অন্নে পুষ্টি, তোমার জলে মধুর স্বাদ, তোমার দেওয়া প্রেম, তোমার দেওয়া শোক। অবিনশ্বর থাকতো তোমার সৌন্দর্য, তোমার মহিমা, তোমার পবিত্রতা। এমন তিক্ত লবণাক্ত কুৎসিত বিবর্ণ হয়ে যেতে হতো না তোমাকে। শেষ হলো আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প হে পৃথিবী। গল্পটি মনের গভীরে অনেকখানি দাগ রেখে যায়। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে। শেষে ধান হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে।
থাকে